আমরা এসে পৌঁছেছি কর্ণ সুবর্ণ, বাংলার প্রথম স্বাধীন নবাব শশাঙ্কর রাজধানী এই কর্ণ সুবর্ণ। তো চলুন দেখা যাক সেই ইতিহাস ঘেঁটে দেখবো আজকে। আমি শুভজিৎ। তো অনেকদিন পর আবার ফেরত এলাম, অনেকদিন ব্লগ করা হয়নি, একটু পারিবারিক কারণে একটু ব্যস্ত ছিলাম। তো আজকে 1 ডিসেম্বর, ওয়ার্ল্ড এইডস ডে। তো আজকে আমি যাচ্ছি কর্ণ সুবর্ণ, আমাদের বাংলার স্বাধীন নবাব রাজা শশাঙ্কর রাজধানী কর্ণ সুবর্ণ। সেই কর্ণ সুবর্ণে রাজা শশাঙ্কের যে ধ্বংসাবশেষ রয়েছে, তার রাজবাড়ির যে ধ্বংসাবশেষ রয়েছে, সেটাই আজকে আমি এক্সপ্লোর করতে যাচ্ছি এবং সঙ্গে তোমাদেরও নিয়ে যাব। অবশ্যই থেকো আজকের ব্লগটা কিন্তু খুবই মজাদার হবে, কারণ ইতিহাস যারা ভালোবাসে তাদের কাছে এটা কিন্তু একটা অনেক বড় প্রাপ্তি থাকবে যে ইতিহাসের কিছু অংশ কিন্তু আজকে আমি আমার ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তো ইতিহাসে আমরা সবাই শশাঙ্ককে নিয়ে পড়েছি কম বেশি, এবং সেই ইতিহাসের ব্যাপারেই আজকে জানতে আমরা যাচ্ছি কর্ণ সুবর্ণ। তো প্রথমেই বলে দিই আমি যাচ্ছি কীভাবে। তো যাওয়ার রাস্তাটা কিন্তু কলকাতা থেকে, এটা মুর্শিদাবাদ লাইনে যেহেতু, তো কলকাতা থেকে এই রাস্তাটা যাবার মানে সবথেকে সহজ উপায় হলো তোমাকে শিয়ালদা থেকেই তুমি ট্রেনটা বেশি পাবে। কেন বেশি পাবে? কর্ণ সুবর্ণ অ্যাকচুয়ালি লাইনটা হলো কাটোয়া জাঙ্গিপুর লাইনে। তো কাটোয়া জাঙ্গিপুর লাইনে যদি শিয়ালদা থেকে বা হাওড়া থেকে, দুটো লাইনে যদি তুমি কাটোয়া অবধি যেতে চাও তো ট্রেন হাওড়াতে বেশি, কিন্তু ডাইরেক্ট যদি কর্ণ সুবর্ণ যেতে চাও তো আমাদের শিয়ালদা থেকে একটা ডাইরেক্ট ট্রেন রয়েছে, যেটা কর্ণ সুবর্ণ যায় সকালবেলা জাঙ্গিপুর রোড। আর হাওড়া থেকে একটা ট্রেন রয়েছে, ওটা মনে হয় বিকেলের দিকে, আজিমগঞ্জ প্যাসেঞ্জার এরকম কিছু। এছাড়া কাটোয়া হয়ে, হাওড়া থেকে কাটোয়া বা শিয়ালদা থেকে কাটোয়া হয়ে, কাটোয়া থেকে আবার আজিমগঞ্জ প্যাসেঞ্জার ধরে যাওয়া যায়। এটা হলো মেন। কিন্তু এখানে যেহেতু একবার জার্নি ব্রেকআপ করতে হচ্ছে, আর দ্বিতীয় কথা হলো জার্নিটা টানা হচ্ছে না, সেই জন্য আরেকটা বাইপাস পথ রয়েছে। সেটা হলো হাওড়া শিয়ালদা থেকে যে লালগোলার লোকালগুলো রয়েছে বা লালগোলা প্যাসেঞ্জার, ভাগীরথী এক্সপ্রেস, বিভিন্ন ট্রেন যেগুলো রয়েছে, যদি আমরা লালগোলা হয়ে মুর্শিদাবাদ, কাশিমবাজার, বহরমপুর এরকম জায়গায় চলে যেতে পারি, ওখান থেকে কিন্তু এই জায়গাটা খুব বেশি দূর না। বহরমপুর স্টেশন থেকে বা বহরমপুর কোর্ট ওই জায়গাটাকে ওখান থেকে 12 থেকে 14 কিলোমিটার। তো এটা কিন্তু আরেকটা পথ, যারা এই সকালবেলা ট্রেনে যদি না মিস করো, যেতে না পারো, তাহলে কিন্তু এটা আরেকটা পথ রয়েছে লালগোলা হয়ে, যেটা কাশিমবাজার, মুর্শিদাবাদ, বহরমপুর। তো এই জন্য আমি প্রথমেই বললাম যে শিয়ালদা থেকে কিন্তু এর ট্রেনের সংখ্যা বেশি। আর তাছাড়া হাওড়া থেকে কাটোয়া লোকাল তো অহরহ রয়েছে, হাওড়া থেকে কাটোয়া যাবে, কাটোয়া থেকে আবার কর্ণ সুবর্ণ, এটা একটা ব্রেক জার্নি। তো চলো এখন বেরোই। এখন আমি ডাইরেক্ট ট্রেন তো পাইনি জাঙ্গিপুর রোড, আমাকে আজকে ব্রেক জার্নি করে যেতে হবে। আমি এখন যাব দমদম থেকে আপনার ট্রেন ধরবো হলো কাটোয়া থেকে আবার জার্নি করে যাব কর্ণ সুবর্ণ। তো চলো বেরোনো যাক দমদম স্টেশনের উদ্দেশ্যে। তো আমরা এখন এসে পৌঁছালাম দমদম। তো এই দমদম থেকে এখন আমি অপেক্ষা করছি কাটোয়া লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে দেবে। তো চলুন ট্রেনে করে যাব। তো দেখতেই পাচ্ছে আমাদের ট্রেন এসে গেছে, কাটোয়া লোকাল। এই মোটামুটি 8টা 20-তে ছাড়বে, এই 12টা নাগাদ গিয়ে কাটোয়াতে ঢুকবে। তো 12টার সময় আবার কাটোয়া থেকে ট্রেন রয়েছে, কাটোয়া থেকে জাঙ্গিপুর রোড, ওই ট্রেনে করে আবার যাব। তো যাত্রাপথে আমাদের একটার পর একটা স্টেশন পেরোচ্ছে। আর সকালবেলার দিক বুঝতেই পারছো, ঠান্ডা, ডিসেম্বর মাস পড়ে গেছে, মানে ঠান্ডা কলকাতাতে ভালোই পড়েছে। তো কলকাতার শহরতলির বাইরে গিয়েও ঠান্ডা কিন্তু যথেষ্টই লাগছিল সকালবেলা। তো মোটামুটি সোয়েটার আমি পরেই গেছিলাম, তাও সাইডে দাঁড়িয়েছিলাম, যথেষ্ট ঠান্ডা লাগছিল। পথ যত এগোতে লাগলাম তো রোদ্দুর উঠতে থাকলো, রোদ্দুরের সাথে সাথে যে ঠান্ডাটা কমার কোনো লক্ষণ কিন্তু দেখিনি। এই ট্রেনের সাইডে দাঁড়িয়ে কিন্তু ঠান্ডা হেভি লাগছিল। আর লোকালয় ছেড়ে যখন আমরা এই গ্রামের দিকে আসছি, এই গ্রামের এই সবুজ মাঠ ধুধু করছে দুদিকে, মানে ট্রেনের দুদিকে যে সবুজ মাঠ দেখে কিন্তু চোখ কিন্তু জুড়িয়ে যাচ্ছিলো। এইরকম আবহাওয়া কিন্তু আমরা বা এরকম পরিবেশ আমরা কলকাতাতে খুবই মিস করি। তো কলকাতা থেকে একটু বাইরে গেলে এই চোখ জোড়ানো বা নয়নবিরাম দেখতে দারুণ লাগে। তো টাইম আমাদের ওই 10 মিনিট মতো লেটে ট্রেন আমাদের ঢুকলো কাটোয়া জংশন।
তো এবার আমরা কাটোয়া থেকে পরবর্তী গন্তব্য কর্ণসুবর্ণের উদ্দেশ্যে যাব। পরবর্তী ট্রেন, এই যে ট্রেনটা একটা দেখা যাচ্ছে, ওইটাই হলো আমাদের ট্রেন, পরবর্তী ট্রেন যেটাতে করে আমি এখন যাব কর্ণসুবর্ণ। তো চলো এগোনো যাক ট্রেনের উদ্দেশ্যে। দ্বিতীয় ট্রেন, এই ট্রেনে করে আমরা এখন যাব আজিমগঞ্জ। এটা আজিমগঞ্জ তখন এটাতে করে যাব কর্ণসুবর্ণ। এই যে প্যাসেঞ্জার ট্রেন, 12টার সময় ছাড়বে, 1 ঘন্টা মতো সময় লাগবে। কাটোয়া স্টেশন থেকে ট্রেনটা একটুখানি এগোনোর পরই এই নদটার মুখোমুখি হলাম। এটাকে বলা হয় অজয় নদ। তো চলো এবার সামনের দিকে এগোই, দেখি আর কি কি রয়েছে, তো দেখাবো তোমাদের, থাকো সঙ্গে অবশ্যই। কাটোয়া থেকে ছেড়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো গঙ্গাটিকুড়ি। এই গঙ্গাটিকুড়িতেও আমার ব্লগ করতে আসার ইচ্ছা রয়েছে। এখানে দুটো সতীপীঠ রয়েছে, তো আসবো একদিন এখানে ব্লগ করতে। আমি যে ট্রেনটাতে এলাম শিয়ালদা কাটোয়া লোকাল, সেটা আগে আসতো এই সালার স্টেশন অবধি, এখন সেটার দূরত্ব কমিয়ে কাটোয়া অবধি হয়েছে। তো চলো এগোনো যাক। কর্ণসুবর্ণ অর্থাৎ শশাঙ্কের রাজধানী। এই কর্ণসুবর্ণ গৌড়ের রাজা শশাঙ্ক 6ষ্ঠ শতকের বাংলার রাজা ছিল। সেই কর্ণসুবর্ণে আমরা এসেছি। এখন আমরা কর্ণসুবর্ণে যাব, রাজডাঙ্গা বলে জায়গা, যেখানে ওনার রাজধানীর কিছু ধ্বংসাবশেষ রয়েছে, সেটা দেখতে এক্সপ্লোর করতে হবে, তোমাদেরও দেখাবো। আমি যেহেতু একা, তো তাই জন্য আমাকে টোটোটা পুরো একাই বুক করতে হলো। 80 টাকা মতো নিল। কর্ণসুবর্ণ যাবে এবং ওখান থেকে আবার ফেরত আসবে স্টেশন অবধি। তো তোমরা কিন্তু 3-4 জন নিয়ে এলে সুবিধা পাবে এটা। টোটোওয়ালা কাকুর সাথে এখন আমি যাচ্ছি কর্ণসুবর্ণের উদ্দেশ্যে। তো স্টেশন থেকে ওই 2.5 থেকে 3 কিলোমিটার মতো ডিস্টেন্স পড়বে কর্ণসুবর্ণ। আর এই যে জায়গাটা খুব বেশি যা দেখে মনে হলো উচ্চবিত্ত শ্রেণীর মানুষ হয়তো এখানে থাকে না। খুব ছোট ছোট বাড়ি, মাটির বাড়ি, একতলা পাকা বাড়ি। আর যেটা দেখার বা বলার যেটা মেন, সেটা হলো এখানে খাওয়া দাওয়ার দোকান। থাকার তো হোটেল ফোটেল কিছুই আমি পাইনি। আর খাবার দোকানের খুবই কিন্তু এখানে অভাব রয়েছে। 2-4টে চপের দোকান আর মিষ্টির দোকানের যা হাল দেখলাম, তাতে মিষ্টির পরিমাণ খুবই কম। তো যারাই আসবে দূর থেকে, পারলে বাড়ি থেকে খাবারটা অন্তত নিয়ে এসো, তা নাহলে কিন্তু খাবারের কিন্তু খুবই প্রবলেমে পড়তে পারো। সামান্য জলের মানে স্টেশনের মধ্যে জল পর্যন্ত নেই, এমন অবস্থা। স্টেশনে জলের যে কলগুলো ছিল, সেই কলের জল বেরোচ্ছে না। খুবই প্রবলেমেটিক জায়গাটা কিন্তু সরকারকে বলবো স্টেশনটা এবং স্টেশনের আশেপাশে জায়গাগুলোতে একটু যেন লক্ষ্য দিক। এই যে এটা হলো প্রবেশ পথ, এইখান দিয়েই ঢুকতে হয়। এখন আমরা এসে উপস্থিত হয়েছি কর্ণসুবর্ণ। 6ষ্ঠ শতাব্দীতে বাংলার প্রথম স্বাধীন নবাব শশাঙ্ক এই কর্ণসুবর্ণে বা বঙ্গ প্রথম স্বাধীন নবাব তাকে বলা হয়। এবং তিনি বাংলা, বিহার এবং উড়িষ্যা 3টা রাজনৈতিক পরিস্থিতি ঠিক করে তিনি এই বাংলাকে একত্রিত করে প্রথমভাবে রাজনৈতিক, সামাজিক এবং প্রত্যেকটা দিক থেকে তিনি প্রথম হিসাব মতো বাংলার নবাব বা রাজা। তো এই জায়গার কিছু ঐতিহাসিক গুরুত্ব তো রয়েছে। তো 1900 সালের দিক থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাহায্যে এখানে খনন কার্য করা হয়েছে। কিছু ভগ্নাবশেষ বার করা হয়েছে। যদিও ভগ্নাবশেষ এবং কিছু উঁচু টিভি রয়েছে, সেগুলো যথেষ্ট নয়। এখানে খোঁড়াখুড়ি তো রয়েছে, দেখাচ্ছি আমি, দেখো আমার পিছনে। এদিকে একটা খোঁড়া রয়েছে, এদিকে একটা কুয়ো মতো রয়েছে। এছাড়া এই আমরা বাঙালিদের যে নববর্ষ, অর্থাৎ 14ই এপ্রিল যে বাংলা নববর্ষ পালন করা হয়, এই নববর্ষের প্রথম সৃষ্টিকর্তা হলো এই শশাঙ্কই। এই শশাঙ্কই আমাদের বাংলার নববর্ষ প্রচলন করেন। এছাড়া অঙ্গ, বঙ্গ এবং কলিঙ্গ, এই যে 3টে, যদিও এই বঙ্গ আমাদের ষোড়শ মহাজনপদ যেটা রয়েছে তার অংশ ছিল না, কিন্তু এই বঙ্গকে নিয়েই কিন্তু অঙ্গ, বঙ্গ এবং কলিঙ্গ 3টে নিয়েই কিন্তু মগধ বা বিহারের অন্যতম জনপদ ছিল। এই যে সেই
কুয়ো। আমি দেখাচ্ছি সামনে গিয়ে কী রয়েছে। বোর্ড আছে, সাইনবোর্ড, এবং ভারতীয় পুরাতাত্ত্বিক পর্যবেক্ষক দ্বারা এটা নির্মাণ করা, এবং এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে এটাকে করে। আর আমি যে বললাম ঐতিহাসিক শয়তানের টিভি এবং রাজা করণের প্রসাদ নামে পরিচিত টিভি কর্ণসুবর্ণ একটি সমৃদ্ধশালী রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক ও ধর্মীয় নগর কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল, যদিও এই খ্যাতি স্বল্পস্থায়ী ছিল। খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর প্রথম দিকে শশাঙ্কের উত্থানের সাথে এটি প্রাধান্য পায়। থানেশ্বরের রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন সাং এই স্থানটি পরিদর্শন করে, যা তার জীবনদাং তা উং সিজিতে উল্লেখ করা রয়েছে। এই বই অনুসারে তিনি তাম্রলিপ্ত থেকে কর্ণসুবর্ণের দেশে চলে আসেন এবং রক্ত মৃত্তিকা ও মহাবিহার নামে পরিচিত একটি মঠের অস্তিত্ব দেখতে পান। M.R. দাসের অধীনে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্ব বিভাগ 1962-63 সালে রাজবাড়ি ভাঙার খনন কার্য পরিচালনা করেন এবং খনন কার্যের ফলে 5টি পর্যায় প্রকাশ করেছে। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক অবশেষ এখান থেকে পোড়ামাটি, শিলমোহর মূর্তিগুলি উদ্ধার করেছে। তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ শতকের মধ্যে রয়েছে। এই লেখাটি এদিকে ইংরেজিতে রয়েছে। লেখাটা তো বললাম এটা খুবই অল্প সময়ের জন্য ছিল, কারণ শশাঙ্ক যতদিন ছিলেন তিনি যথেষ্ট শক্তিশালী রাজ্য ছিলেন এবং বাংলাকে তিনি একত্রিত করেছিলেন। কিন্তু ওনার মারা যাওয়ার পর ওনার ছেলে কিছু বছর এই জায়গা রাজত্ব করেন, কিন্তু তারপর হর্ষবর্ধন এই জায়গা দখল করে নেন এবং তার আন্ডারেই এই বাংলার চলে আসে। তো হিউয়েন সাংয়ের পর বাংলার বিবর্তনে পাল এবং সেন বংশ আসার আগে অবধি বাংলার ঐতিহাসিকভাবে গুরুত্ব কিন্তু তার হারিয়ে ফেলে। তো পাল সেন বংশের আগেও আমাদের এই বাংলা কিন্তু শশাঙ্কর আমলে যথেষ্ট শক্তিশালী ছিল। এই যে ঐতিহাসিক স্থান এগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আমাদের বাংলা কতটা সমৃদ্ধশালী ছিল। দেখুন এই যে কারুকার্যগুলো, এগুলো কিন্তু দেখেই বোঝা যায় যে সেকালেও কিন্তু যথেষ্ট পরিমাণে আর্থিক দিক থেকে সামঞ্জস্য ছিল বলেই এসব করা সম্ভব হয়েছে। তো খনন কার্য যেটা রয়েছে, মাঝে মাঝে কিন্তু যথেষ্ট উঁচু টিভি রয়েছে, এই উঁচু টিভিগুলো যথেষ্টভাবে খনন কার্য করা হয়নি, কিছু পরিমাণ খনন কার্য হয়েছে। তো যদি খনন কার্য পুরো সম্ভব হয় তাহলে হয়তো আরও কিছু ঐতিহাসিক নিদর্শন আমরা পেতে পারি এবং বাংলার ইতিহাস কিন্তু আরও 1000 বছর পিছনের ইতিহাস আমরা কিন্তু এখান থেকেও পেতে পারি। তো কলকাতা এখন বর্তমানে বাংলা কলকাতাই ক্যাপিটাল এবং বিখ্যাত হলেও মানে সেই যুগে এই মুর্শিদাবাদ বা বহরমপুরই কিন্তু আমাদের বাংলার অরিজিনাল ঐতিহাসিক স্থান বহন করছে। সেটা আপনার ওদিকে সিরাজউদ্দৌলা নবাব পলাশির যুদ্ধ যেমন রয়েছে ঐতিহাসিক নিদর্শন, তেমনি কিন্তু এখানেও রয়েছে প্রায় 2000 বছর আগের নিদর্শন। তো খ্রিস্টপূর্ব আগেই যে আমাদের এই ঐতিহাসিক ভারতবর্ষের গুরুত্ব ছিল সেটা কিন্তু এইগুলো থেকেই কিছুটা প্রমাণ পাওয়া যায়। তো এই খনন কার্য যদি ভবিষ্যতে সম্ভব হয়, ভারত সরকারের সাহায্যে যদি আরও খনন কার্য চালানো হয়, তাহলে কিন্তু এই ইতিহাস কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে। তো সামনে আমি দেখাচ্ছি, দেখুন এই উঁচু টিভিগুলো, জানি না আমি খালি চোখে বোঝা যাচ্ছে, জানি না ক্যামেরার চোখে বোঝা যাবে কি না, তাও আমি দেখাচ্ছি। দেখুন প্রায় 2025 এখন 600 মানে প্রায় 1400 বছরের পুরনো এই ভগ্নাবশে, যা কিন্তু যথেষ্টভাবে মেরামতি হচ্ছে না। যদিও এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অংশ, তাও কিন্তু এটা কিন্তু যথেষ্টভাবে দেখাশোনা হয় না। আর এই শীতকালে আমরা অনেকেই মুর্শিদাবাদ আসি। তো মুর্শিদাবাদ মানে আমরা বুঝি ওই বহরমপুরের ওদিকে লালবাগ বা নবাবী আমলের বিভিন্ন জিনিসপত্র, সিরাজউদ্দৌলা, জগৎ শেঠ, এইসব হ্যানা ত্যানা রয়েছে। তো সেগুলো যে আমাদের ঐতিহাসিক সম্পত্তি নয় বা ইতিহাস বহন করে না সেটা নয়। এছাড়াও কিন্তু ঠিক বহরমপুরেই কিন্তু এই মুর্শিদাবাদ বহরমপুরেই কিন্তু অন্যতম এক জায়গা হলো এই কর্ণসুবর্ণ, যা আমাদের কিন্তু অন্যতম ঐতিহাসিক স্থান। যে ইসলামিক ইতিহাস আমাদের বহরমপুরের ওদিকে রয়েছে তার থেকেও কিন্তু এটা কিন্তু বহু প্রাচীন। ওই ইসলামিক হিস্ট্রি বা ওই দিকের যে ইতিহাস সেগুলো 1600-1700 সাল
নাগাদ, কিন্তু এই ইতিহাস প্রায় 600 বছর আগে। এবং এই ইতিহাস আমরা জানতে পেরেছি চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের বর্ণনা থেকে। এবং আরও কিছু বলা, সেটা হলো যে উনি রাজা শশাঙ্ক তিনি কিন্তু শিবের উপাসক ছিলেন এবং এই বাংলা জুড়ে প্রচুর শিব মন্দির ইনি নির্মাণ করেছিলেন। এছাড়াও কিছু ঐতিহাসিকদের মতে বলে নাকি তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের সাহায্যে এসেছিলেন এবং বাংলায় বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের প্রচারও করেছিলেন। তো সেটা নিয়ে ঐতিহাসিকদের বিভিন্ন মত রয়েছে এবং অভিমত বিমত রয়েছে, কিন্তু তিনি যে ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ রাজা বাংলার, তা কিন্তু তার এই ঐতিহাসিক স্থান দেখলেই বা ঐতিহাসিক জিনিসপত্র দেখলেই বোঝা যায়। তো দেখাচ্ছি, দেখো তার সৃষ্টি কিছু জিনিসপত্র। মাঝে মাঝে এই উঁচু টিভিগুলো, এগুলো কিন্তু সব কটা কিন্তু খনন কার্য করা হয়নি। এই খনন কার্য যদি সম্পন্ন হয় তাহলে কিন্তু এই বাংলার ইতিহাস আরও 500 বছর অন্তত পিছবেই। দেখুন, বুঝতে পারবেন আপনারা এটা কত, এই খনন কার্যটা কতটা নিচে রয়েছে মাটি থেকে। তো তার পাশে কিন্তু কোনো খনন কার্য নেই। তো এইসব খনন কার্য যদি চালনা করা হয় তো আমার মনে হয় এই ঐতিহাসিক স্থানের গুরুত্ব কিন্তু আরও বেড়ে যাবে। এবং এই শীতকালে যারা মুর্শিদাবাদ আসবেন তারা তাদের বাকেট লিস্টে কর্ণসুবর্ণটা যোগ করে নিন, কারণ আমাদের ইতিহাসে জগৎ শেঠের বাড়ি, তারপরে সিরাজউদ্দৌলার বাড়ি, মির্জাফরের কবরস্থান যেমন একটা ঐতিহাসিক স্থান, তেমনি এই কর্ণসুবর্ণ বা রাজা শশাঙ্কের রাজধানী, গৌড়ের রাজধানী এই কর্ণসুবর্ণ কিন্তু অন্যতম ঐতিহাসিক স্থান এবং এর ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম। আমাদের ইতিহাসে কিন্তু এই গুরুত্ব কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে এবং আমরা প্রত্যেকেই ছোটোবেলা থেকে এই ইতিহাস জেনে বা পড়ে এসেছি। দেখছেন, এই খনন কার্যগুলো কিন্তু সম্পূর্ণ নয়। এই খনন কার্য সম্পন্ন হলে আরও, এই দেখুন, এই যে এটা পুরোটা কিন্তু খনন কার্য নেই। এই খনন কার্য যদি সম্পন্ন হয় আরও কিন্তু ঐতিহাসিক গুরুত্ব এর বেড়ে যাবে। তো আমার এই ভিডিওর মাধ্যমে শুধু একটাই বলবো যে এই খনন কার্য যেন সম্পন্ন করা হয় এবং আমাদের ভারতের ইতিহাস সঠিকভাবে যেন আমাদের কাছে উৎক্ষেপণ করা হয়। একটা জিনিস সেটা হলো যে কিভাবে এলাম আমি এখানে, সেটা হলো কর্ণসুবর্ণ স্টেশনে নামলাম। এত আগেই বলেছি আমি কীভাবে এলাম। হাওড়া থেকে বা থেকে কাটোয়া থেকে আজিমগঞ্জ যাওয়ার লাইন এটা, তার মাঝখানে পড়ছে। তো কর্ণসুবর্ণ স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মোটামুটি রাজডাঙ্গা বলে, এই জায়গাটার নাম হলো রাজডাঙ্গা। তো রাজডাঙ্গা মোটামুটি 20 টাকা ভাড়া। আমার যেহেতু কেউ নেই সঙ্গে, আমি একাই এসেছি, তো আমাকে পুরো টোটো বুক করেই আসতে হলো। 80 টাকা নিল। 80 টাকা দিয়ে আমি পুরো এই জায়গাটাতে এলাম, এসে ভিডিও করছি, করে আবার চলে যাব কর্ণসুবর্ণ স্টেশন, ওখান থেকে চলে যেতে পারি। অথবা এখান থেকে আপনারা সামনে বাস রুট আছে, বাসে করে চলে যেতে পারেন বহরমপুর থেকে লালগোলা ধরে কলকাতার দিকে, অথবা সেই কর্ণসুবর্ণ হয় কাটোয়া থেকে আপনারা বর্ধমানের দিকে ট্রেন বাস পাবেন, আবার এদিকে হাওড়ার দিকে পাবেন, আমি শিয়ালদার দিকে। তো আমার বাড়ি যেহেতু শিয়ালদার দিকে, তো আমি শিয়ালদার দিকেই যাব। তো চল, এই ঐতিহাসিক স্থান, যেহেতু ইতিহাস নিয়ে পড়তে ভালোবাসি, তো এই ঐতিহাসিক স্থানে এসে কিন্তু আমার কাছে যথেষ্ট কাটা দিচ্ছে। তো যারা এইবার শীতকালে মোটামুটি অনেক মানুষই আছেন মুর্শিদাবাদে, তো মুর্শিদাবাদের অন্যতম এই দর্শনীয় স্থান অবশ্যই নিজের বাকেট লিস্টে অ্যাড করে দিন এবং ঘুরে যান। অন্তত ইতিহাসের সাক্ষী একবার হওয়ার নিজস্ব চান্স সব মিস করবেন এইভাবে। তো চলুন এখন আবার বেরিয়ে এখন যাই স্টেশনের দিকে। স্টেশনে গিয়ে বলছি কীভাবে বাড়ি ফিরছি। তো আমার এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা দেওয়া উচিত আমার মতে বলে, সেটা হলো যে আমি চাই অন্তত, যেহেতু আমাদের ইতিহাস বহনকারী স্থান এটি, তো আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনোভাবে এই ভিডিও সরকারের কাছে যায়,
আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে রিকোয়েস্ট করবো যৌথভাবে এই জায়গার খনন কার্য করুন এবং সঠিক ইতিহাসটা আমাদের সামনে তুলে ধরুন। কারণ আমার মতে বলে এই জায়গায় যদি সঠিকভাবে ঘোরাঘুরি হয়, সম্ভব হয়, তাহলে ভারতবর্ষের ইতিহাসের আরও কিছু ঐতিহাসিক স্থান বা ঐতিহাসিক নিদর্শন এখান থেকে হয়তো পাওয়া সম্ভব। কারণ যেভাবে খনন কার্য হয়েছে, কিছু কিছু জায়গা, কিছু কিছু স্থান খনন কার্য রয়েছে। তো যদি সম্ভব হয় বা যদি পসিবল হয়, এবং আমার রিকোয়েস্ট এটা যে এই খনন কার্যর কাজ যেন সম্পন্ন করা হয়, তাহলে আমাদের ভারতের ইতিহাস আমাদের সাধারণ মানুষের কাছে সঠিকভাবে আমরা পৌঁছাতে পারব। তো এইটুকুনি আমার রিকোয়েস্ট থাকলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে। তো চলুন এবার বাড়ির দিকে যাই, অনেকটাই পথ বাড়ি যাবার। তো স্টেশনের দিকে এবার এগোই। আর একটা তথ্য জানিয়ে রাখি, সেটা হলো স্টেশন চত্বরে কিন্তু খাবারের দোকান নেই। তো মুখে দোকান রয়েছে দু একটা, ওই সিঙ্গারা চপটপ পাওয়া যায়, তেমন কিন্তু খাবারের দোকান এখানে আমি দেখতে পাইনি। তো টুকটাক খেয়ে আজকে পেট ভরাতে হবে, কিছু করার নেই। জসমিন দেশে যদাচন কথাই রয়েছে, তো টুকটাক খাবো। তো যদি খাবারের ব্যবস্থা পারলে করে আসো। আমার কিন্তু এখনও অবধি কোনো খাবার দোকান চোখে পড়েনি, এটা জানিয়ে রাখলাম। তো সেই বুঝে পারলে বাড়ি থেকে টিফিন বা কিছু খাবার, শুকনো খাবার পারলে অবশ্যই কিন্তু নিয়ে এসো। ঘুরে টুরে বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে যাবার আমার এখান থেকে একটাই ট্রেন আছে, এটা দমদম যায়, জাঙ্গিপুর রোড। তো সেই ট্রেনে করেই এখন আমি বাড়ি ফিরবো। মোটামুটি 5-6 ঘন্টা মতো লাগবে। আর এখান থেকে দমদমের ভাড়া নিল 80 টাকা। তো এটা একটা মেল ট্রেন, যদিও মেল এক্সপ্রেস ট্রেন বললে সব স্টেশনই ধরে, মেল বলছে ঠিকই কিন্তু মেল নয়, অল স্টপ। তো কিছু করার নেই, যা ভাড়া তাই দিতেই হবে। তো এখন 80 টাকা দিয়ে 2:45-এর ট্রেন, মোটামুটি 8টা সাড়ে 8টা নাগাদ গিয়ে দমদম পৌঁছাবে। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দমদম গিয়ে তো আর কিছু দেখানোর নেই, তো এখানেই শেষ করলাম ওই জন্যই। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। এবং যদি আরও বেশি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে আমার একটু হেল্প হয় এবং তোমাদের আরও নতুন নতুন জায়গা দেখাতে আমি উৎসাহিত বোধ করব। তো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।